পড়ছিলাম দিশেহারা, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা 1। সকলের সামনে ওকে কিস করবে নয়তো ডান্স করবে, দুইটার মধ্যে যে কোনো একটা করলেই হলো। নাও ফার্স্ট। র্যাগিং এর শিকার হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সোহা। ওকে যা করতে বলা হচ্ছে সেগুলো জীবনেও করবে না। একটা ছেলেকে কেন কিস করবে? কেনই বা শত শত মানুষের সামনে নাচবে? সিনিয়র বলে যা ইচ্ছে হবে তাই করাবে ওকে দিয়ে? সামনে দাঁড়িয়ে থাকা সিনিয়রদের মধ্যে থেকে একজন ধমকের সুরে বলে, এই মেয়ে, কি বলেছি শুনতে পাচ্ছ না? কিস করো ওকে। সোহা মাথা তুলে তাকায়। যেই ছেলেকে কিস করতে বলেছে তার দিকে এক নজর তাকায়। ওর চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। সামনে দাঁড়িয়ে থাকা দুজনের মুখভঙ্গি গম্ভীর। একজনের মুখ একটু বেশিই গম্ভীর হয়ে আছে, বাকিদের ঠোঁটে হাসি ফুটে আছে। সাহায্যের আশায় একজনের মুখের দিকে তাকিয়ে রইল সোহা। তবে যার দিকে ও তাকিয়ে আছে সে ওর দিকে ভুলেও তাকাচ্ছে না। গম্ভীর চোখ মুখে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে সে। কিস নয়তো ডান্স করো, তোমার জন্য আমরা সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবো না। সোহা শুকনো ঢোক গিলে জিব্বা দিয়ে শুষ্ক ওষ্ঠজোড়া ভিজিয়ে জড়ানো গলায় বলে, আপনারা এমন করছেন কেন আমার সাথে? আমাকে যেতে দিন এখান থেকে। পাশ থেকে একজন বলে, সোনামণি, তোমাকে যেতে দিতেই তো চাইছি। আমরা যা করতে বলছি দ্রুত সেটা সেরে ফেললেই তো হয়। আমি ওনাকে কিস করব না। ঠিক আছে, ডান্স করো। ডান্স করতে পারি না, তাহলে কিস করো। এটা করা একদম সহজ। কথাগুলো বলে ছেলেটা দাঁত বের করে হাসে। সোহার শরীর রীতিমতো থরথর করে কাঁপতে শুরু করছে। জীবনে এই প্রথম এমন পরিস্থিতির শিকার হয়েছে। সহজ সরল ভীতু একটা মেয়ে কি করে এদের হাত থেকে রক্ষা পাবে সেটাও বুঝতে পারছে না। ওকে এখান থেকে যেতেই দিচ্ছে না কেউ। ঘেরাও করে রেখেছে সবাই। এই মেয়ে, কথা কানে যাচ্ছে না? দ্রুত করো। সোহা থেমে থেমে ভয় জড়ানো গলায় আবার বলে, আমি এসব কিছু করতে পারবো না, আমাকে যেতে দিন। আজ পর্যন্ত আমাদের হাত থেকে কেউ রক্ষা পায়নি, তুমিও পাবে না। এই দুটোর একটা যদি করতে না পারো তাহলে 1000 বার কান ধরে উঠবোস করো। চমকে ওঠে সোহা। 1000 বার কান ধরে উঠবোস করতে হবে? 1000 বার কান ধরে উঠবোস করলে ও হাঁটতে পারবে? সোনামণি, দ্রুত করো। ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকা যুবক ঘাড় ঘুরিয়ে ফ্রেন্ড হাসান মাহবুবের দিকে তাকায়। এভাবে তাকাতে দেখে হাসান বলে, দেরি হয়ে যাচ্ছে, ওই দুটো যখন করবে না তখন কান ধরে উঠবোস করুক। যুবকটা পুনরায় ফোনের স্ক্রিনে তাকায়। ফোনের মধ্যে কি করছে কে জানে। সোহার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। খুব ভালো করে বুঝতে পারছে এদের কথা না শুনলে এদের হাত থেকে নিস্তার নেই। আর সামনে গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকা পাষাণ লোকটা ওকে সাহায্য করবে না। কাঁধের ব্যাগ নামিয়ে রেখে দুই হাতে দুই কান ধরে নিচের দিকে দৃষ্টি রেখে উঠবোস করতে শুরু করে। কয়েকজন ছেলে কাউন্ট করছে জোরে জোরে সুর ধরে। উঠবোস করতে করতে অপমানে দুঃখে কষ্টে ফুপিয়ে ওঠে সোহা। এতক্ষণ এসে সামনে দাঁড়িয়ে থাকা গম্ভীর পুরুষ শ্রাবণ চৌধুরী ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সোহার দিকে তাকায়। ফোন পকেটে ভরে দুই হাত প্যান্টের পকেটে গুজে সিনাটা টান টান করে রাখে। 100 পর্যন্ত হতেই এতক্ষণ গম্ভীর হয়ে চুপচাপ থাকা শ্রাবণ গম্ভীর বিরক্তিমাখা স্বরে বলে, এর ন্যাকা কান্না শুনতে ভালো লাগছে না, এটাকে দূর কর, এখন অন্যটাকে সামনে আন। শ্রাবণের সব ফ্রেন্ড ওর দিকে তাকায় অবাক হয়ে। শ্রাবণ বলছে এখনই ছেড়ে দিতে? সিরিয়াসলি? হাসান সোহাকে বলে, এই মেয়ে, যাও এখন। সোহা কান ছেড়ে ব্যাগ তুলতে তুলতে অভিমান ভরা দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকায় একবার। চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিয়ে ব্যাগ হাতে সকলের মধ্যে থেকে বেরিয়ে গেটের দিকে এগিয়ে যায়, চোখের পানি মুছতে মুছতে। আজকে আর ক্লাস করবে না। আশেপাশে সবাই ওর দিকে তাকিয়ে আছে, অনেকে হাসাহাসি করছে। গত সপ্তাহ থেকে রেগুলার ভার্সিটিতে আসা যাওয়া করে কোনো সমস্যা হয়নি। আজকে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই দুজন ছেলে ওকে ভয় দেখিয়ে এখানে নিয়ে এসেছিল। শ্রাবণ নিজেই সোহাকে দুটো অপশন দিয়েছিল, হয় কিস করবে নয়তো ডান্স করবে। সোহার মুখের দিকে তাকিয়েও দেখেনি, ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকেই বলেছিল কথাগুলো। সোহা চোখের পানি মুছতে মুছতে বাড়ির ভেতর প্রবেশ করে। কেঁদে কেটে চোখ মুখ লাল হয়ে গেছে, এখনো হেঁচকি তুলছে সমানে। সোফায় বসে থাকা সোহার দাদা সামাদ চৌধুরী নাতনির মুখের দিকে তাকিয়ে চমকে ওঠেন। অবাক হয়ে বলেন, সোহা, কি হয়েছে দাদু ভাই? এভাবে কাঁদছো কেন? আর ভার্সিটি থেকে ফিরে আসলে কেন? সোহা ফোপাতে ফোপাতে পুরো ঘটনা খুলে বলে। বেচারি কান্নার কারণে ঠিকমতো কথাও বলতে পারছে না। সামাদ চৌধুরী বিস্ময় নিয়ে বলেন, শ্রাবণ তোমাকে এসব করতে বলেছে? হ্যাঁ। শ্রাবণ ভার্সিটিতে র্যাগিং করে? হ্যাঁ, খুব বাজে বাজে কাজ করতে বলে। আমি আর ওই ভার্সিটিতে যাব না। রুমে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হও, আমি দেখছি। তুমি ভাইয়াকে কিছু বলো না, কিছু বললে আরও রেগে যাবে। আমি তোমাকে বলেছি বলে। আমি দেখছি, তুমি চাও। ভয় পাওয়ার কিছু নেই, প্রয়োজনে আমি তোমাকে ভার্সিটি নিয়ে যাব, আবার নিয়ে আসবো। সোহা চোখের পানি মুছতে মুছতে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সামাদ চৌধুরী রুমে এসে নিজের ফোন হাতে নিয়ে শ্রাবণের ফোনে কল করে। রিং হওয়ার একটু পরেই রিসিভ হয়।
আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো। তুমি ভার্সিটিতে কি করেছো আজ? কি করেছি? সোহাকে র্যাগ দিয়েছো কেন? কে সোহা? সোহাকে চিনতে পারছো না তুমি? না, তোমার চাচাতো বোন সোহা। সরি দাদা ভাই, আমি কোনো চাচাতো বোনকে চিনি না। শ্রাবণ, আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না ওই বাড়ির। অন্য কিছু বলার থাকলে বলো, না হয় রাখছি। আমি এখন ক্লাসে আছি। তুমি ভার্সিটিতে মেয়েদের র্যাগিং করো? শুধু মেয়েদের না, ছেলেদেরও করি। এইসব কেন করো? আমাকেও করা হয়েছিল। বিকালে বাড়িতে আসবে আজ। সময় হলে আমি নিজেই যাব। তোমার বাবা তোমাকে কিছু বলেনি? কে বাবা? আমার মায়ের সাথে বাবাও মরে গেছে। আমি বলেছি তোমাকে, তুমি বিকেলে বাড়িতে আসবে। চেষ্টা করব। রাখছি এখন, ভালো থেকো। ফোন কেটে দিয়ে রাগে দাঁত কটমট করে শ্রাবণ। বাড়িতে গিয়ে ওর নামে দাদার কাছে নালিশ দেওয়া হয়েছে। আজকে তো শুধু কান ধরে উঠবোস করেছে। পরের বার রাগে বসা থেকে উঠে গটগট করে হেঁটে ক্লাস থেকে বেরিয়ে যায়। ওর ফ্রেন্ডরা পেছন থেকে তাকিয়ে আছে। এভাবে বেরিয়ে গেল কেন? কি হলো আবার? শ্রাবণ পার্কিংয়ে থাকা নিজের বাইকের কাছে এসে দাঁড়ায়। ফোন পকেটে ভরার আগে হাসানের ফোনে একটা মেসেজ পাঠায়। হাসান শ্রাবণের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। কোথায় যাচ্ছে না জানালে কলের ওপর কল করতেই থাকবে। ফোন পকেটে ভরে হেলমেট পরে নেয়। বাইক স্টার্ট দিয়ে ভার্সিটির গেট পেরিয়ে বেরিয়ে যায়। চৌধুরী বাড়িতে বিকেলে যাওয়ার কথা থাকলেও এখনই যাবে। ওই লিলিপুটকে দেখে নেবে। ওর নামে নালিশ দেওয়া জন্মের শিক্ষা দিয়ে আসবে আজ। নেক্সট টাইম ওর নামও উচ্চারণ করবে না আর। কলিং বেল বেজে ওঠে। সোফায় বসে টিভি দেখতে থাকা সোহা ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকায়। আশেপাশে নজর বুলিয়ে কাউকে আসতে না দেখে নিজেই সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। মেয়েট কোথায় গেছে? কলিং বেলের শব্দ শুনেও আসছে না কেন? এগিয়ে এসে দরজা খুলে সামনে অগ্নিমূর্তি রূপ ধারণ করে দাঁড়িয়ে থাকা শ্রাবণকে দেখতে পায়। এই অসময়ে শ্রাবণকে বাড়িতে দেখেই সোহার গলা শুকিয়ে গেছে। শ্রাবণ যেভাবে ওর দিকে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে এখনই লবণ পানি ছাড়া কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। শ্রাবণ সোহাকে ধরার জন্য হাত বাড়াতেই সোহা এক দৌড়ে শ্রাবণের নাগালের বাইরে চলে যায়। কোনো জায়গায় না থেমে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে। শ্রাবণ রেগে গালি দেয় কয়েকটা। ধূপধাপ পা ফেলে ভেতরে প্রবেশ করে। বড় বড় কদমে আগায় সিঁড়ির দিকে। ধরতে পারলে খবর আছে আজ। শ্রাবণ উপরে আসতে আসতে সোহা রুমে ঢুকে দরজা লক করে দিয়েছে ভেতর থেকে। হাত দিয়ে দরজায় জোরে জোরে আঘাত করে রেগে বলে, সোহার বাচ্চা, দরজা খোল বলছি, নয়তো দরজা ভেঙে ফেলবো। সোহা কথা বলে না ভেতর থেকে। দরজার দিকে তাকিয়ে থরথর করে কাঁপছে। বাড়িতে এখন দাদা, বড় আম্মু আর মেয়ের ছাড়া কেউ নেই। শ্রাবণ একবার ওকে ধরতে পারলে জানে মেরে ফেলবে। এই পাগলের খপ্পরে দ্বিতীয়বার আর পড়তে চায় না সোহা। দরজা খুলবি নাকি ভাঙবো আমি? সোহা তবুও কিছু বলে না, দরজাও খোলে না। শ্রাবণ ঘুরে দাঁড়ায়। তখনই মিসেস তনিমা চৌধুরী রুম থেকে বেরিয়ে আসেন। বড় ছেলেকে দেখে খুশি হয়ে বলেন, কেমন আছো শ্রাবণ? প্রত্যেকবারের মতো এবারও শ্রাবণ ওনার দিকে তাকায়ও না, মুখে কিছু বলেও না। সোজা দাদার রুমের দিকে আগায়। এই সোহা চৌধুরীকে তো পরে দেখে নেবে। রুমে ঢুকে বসে থাকলেই ওর হাত থেকে বাঁচতে পারবে নাকি? একে পানিশমেন্ট না দেওয়া পর্যন্ত ওর শান্তি লাগবে না একটু। এই বাড়ির মানুষগুলোকে দেখলেই ওর শরীর জ্বলে ওঠে। দাদার রুমে এসে দেখে ওর দাদা সামাদ চৌধুরী চোখে পাওয়ারের চশমা পরে বই পড়ছেন। বিভিন্ন বই পড়া সামাদ চৌধুরীর নেশা। এখনও অবসর সময়ের বেশিরভাগ বই পড়ে অতিবাহিত করেন। দাদা ভাই? সামাদ চৌধুরী চোখ তুলে নাতির দিকে তাকান। এই অসময়ে শ্রাবণকে দেখে বেশ অবাকই হয়েছেন। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বই বন্ধ করে রেখে হাসি মুখে বলেন, এসে পড়েছ, আসো বসো। শ্রাবণ দাদার পাশে বসতে বসতে গম্ভীর স্বরে বলে, কিসের জন্য আসতে বলেছিলে? যার জন্য আসতে বলেছি সেই আলোচনা তো সন্ধ্যার পর হবে, সবাই বাড়িতে ফিরলে। শ্রাবণ কপাল ফ্রু কুঁচকে বলে, কিসের আলোচনা? সেটা সন্ধ্যার পরই জানতে পারবে। এখন বললে সমস্যা কোথায়? আমি তো পুরোপুরি জানি না, তোমার আম্মু আর চাচ্চু জানে। ওরা আসুক, তারপর জানা যাবে। দাদা ভাই, তোমাকে এক কথা আর কতবার বলবো, ওই লোককে আমার আব্বু বলবে না। আমি ঘৃণা করি ওই লোক আর এই বাড়ির সবাইকে। তাহলে আমাকে ঘৃণা করো না কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার ভাই বোনদের ভালোবাসো না কেন? বাদ দাও এসব কথা। সোহার সাথে ভার্সিটিতে অমন করেছো কেন? বাড়িতে এসে আমার নামে নালিশ করেছে, তাই না? কাঁদছিল মেয়েটা। আমি জিজ্ঞেস করায় বলল র্যাগিং এর শিকার হয়েছে। তুমি নিজের ছোট বোনকে এসব কিভাবে করতে বলতে পারো শ্রাবণ? আমি বাক্যহারা হয়ে গিয়েছিলাম। তোমার কাছ থেকে এমন কিছু আমি আশা করিনি কোনোদিন। তুমি নিজের বোনকে এসব থেকে প্রোটেক্ট করবে তা না করে উল্টো এসব করছো। কাকে তুমি বারবার আমার বোন বানাচ্ছ? ও আমার বোন, আপন বোন না হলেও চাচাতো বোন তো। এই দুনিয়ায় আমি আর আমার তুমি আছো, বুঝতে পেরেছ? অন্য কাউকে আমার আপনজন বানাবে না। রেগে যাচ্ছ কেন? আমার রাগ বাড়াচ্ছ কেন? সকালে খেয়েছো? হ্যাঁ। রাতে ঠিকঠাক মতো ঘুম হয়েছে? হ্যাঁ। বিয়ে করবে না? হ্যাঁ।
হ্যাঁ বলেই বড় বড় চোখ করে দাদার মুখের দিকে তাকিয়ে থাকে। ওর দাদা মুচকি মুচকি হাসছেন। নাতের কুঁচকে যাওয়া কপাল ভ্রুর দিকে তাকিয়ে হেসে বলেন, তাহলে পাত্রী দেখা শুরু করি, কি বলো? এই বালছালের বিয়ে কে করবে? 100 বছর বেঁচে থাকলেও বিয়ে করব না আমি। যদি এমন হয় যে বিয়ে না করলে আমি আজকেই মরে যাব, তবুও বিয়ে করব না আমি। বিয়েতে এত অনীহা কেন? শ্রাবণ একদৃষ্টে তাকিয়ে থাকে দাদার মুখের দিকে। দাদাকে কষ্ট দিতে চায় না, তাই ঠোঁটের ভেতরে জমে থাকা কথাগুলো ভেতরেই রেখে দিল। না হলে মুখ দিয়ে খাস বাংলা বেরিয়ে আসছিল। হাজার বলে কয়েও শ্রাবণকে দুপুরে খাবার খাওয়াতে পারেন না সামাদ চৌধুরী। তনিমা চৌধুরী কয়েকবার বললেও শ্রাবণ না শোনার মতো থেকেছে। এই মহিলাকে ওর একদম সহ্য হয় না। অনেক ডাকাডাকির পর খাবার খেতে রুম থেকে বেরিয়েছে সোহা। যতক্ষণ নিচে ছিল ততক্ষণ বড় আম্মুর সাথে সাথে থেকেছে। দরজা লক করতে গিয়ে ভুলে গিয়েছিল সোহা। সেই ভুলের খেসারতকে এখন দিতে হবে। যার ভয়ে তটস্থ হয়েছিল এতক্ষণ, সে এখন সটান দাঁড়িয়ে আছে ওর সামনে, চল শক্ত করে। রুমের ভেতরে শ্রাবণকে দেখে জানের পানি শুকিয়ে গেছে সোহার। শোয়া থেকে লাফিয়ে উঠে বিছানা থেকে নেমে দাঁড়ায়। শ্রাবণ দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলে, আমার নামে নালিশ দেওয়া তোর সাহসের তারিফ করতেই হয়। সোহা ভয়ে ভয়ে পেছাতে পেছাতে কাঁদো কাঁদো গলায় বলে, বিশ্বাস করো ভাইয়া, আমি তোমার নামে কোনো নালিশ দেইনি। ঝড়ের বেগে সোহার কাছে এসে দাঁড়ায় শ্রাবণ। খপ করে গলা চেপে ধরে বলে, কে তোর ভাই? আর তুই না বললে দাদা ভাই জানলো কিভাবে? ভূত এসে বলে গিয়েছিল? আমাকে কল করে জিজ্ঞেস করলো কেন? এত শক্ত করে গলা চেপে ধরেছে যে সোহার চোখ দুটো জ্বরে উল্টে গেছে। ফর্সা চেহারা লাল বর্ণ ধারণ করেছে। প্রাণ বাঁচানোর তাগাদায় শ্রাবণের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট শুরু করেছে। কিছুক্ষণ পর শ্রাবণ নিজেই ছেড়ে দেয় সোহার গলা। ছাড়া পেয়ে কাশতে কাশতে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। চোখ জোড়া ঘোলা হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে চারপাশ। দেওয়াল ভেবে ওয়াশরুমের দরজায় হাত দিয়ে ভর করতেই ঠাস করে ভেতরে পড়ে যায়। দরজা লক করা ছিল না, তাই সোহা হাত দিয়ে ভর করতেই খুলে গেছে। সোহা মুখ দিয়ে শব্দ বেরিয়ে আসে। তীব্র ব্যথায় কেঁদে ওঠে মেয়েটা। দরজার দিকে তাকিয়ে দেখে শ্রাবণ ভেতরের দিকে এগিয়ে আসছে। সোহা দুই হাতে ভর করে পেছাতে শুরু করে আবার। শ্রাবণ ভেতরে এসে সোহার চুল মুঠ করে ধরে দাঁতে দাঁত পিষে বলে, আমার নামে আরও কারো কাছে নালিশ করবি? না না, কাউকে কিচ্ছু বলবো না কখনো, ছেড়ে দাও আমাকে। শ্রাবণ সামনের দিকে তাকিয়ে লাল একটা বালতি ভর্তি পানি দেখতে পায়। নির্দয়ের মতো সোহার চুল ধরে টেনে বালতির কাছে নিয়ে আসে। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে সোহা। টেনে তুলে বালতির মধ্যে মাথা চেপে ধরে বলে, এবার চিৎকার কর। গলা কাটা মুরগির মতো তরপাতে শুরু করে সোহা। এভাবে আর একটু সময় থাকলে বেচারি মরেই যাবে। কি এমন ভুল করেছে যে এভাবে শাস্তি দিচ্ছে? সোহা মিথ্যে তো বলেনি কিছু। ওর সাথে যা হয়েছে তাই তো বলেছে শুধু। এই একটা কথার জন্য এভাবে মারবে, শাস্তি দেবে? দম ফুরিয়ে যাবে যাবে এমন সময় মাথা টেনে তুলে বালতি থেকে। প্রায় হাত পা ছেড়ে দিয়েছে মেয়েটার। শ্রাবণ দাঁতে দাঁত পিষে আবার বলে, বাকি জীবন আর আমার নামে নালিশ করবি কারো কাছে? দুর্বল চোখ জোড়া দিয়ে কোনোরকম তাকানোর চেষ্টা করে ক্ষীণ স্বরে বলে, না। যদি এমন দুঃসাহস আবার দেখাস একদম জানে মেরে ফেলবো। সোহাকে ওয়াশরুমে ফেলে রেখে রুম থেকে বেরিয়ে যায়। যেভাবে ফেলে রেখে গেছে সেভাবেই পড়ে রইল সোহা। নড়াচড়া করতেও শক্তি পাচ্ছে না এখন। অনেক পানি খেয়ে ফেলেছে, পেট ফুলে গেছে অনেক। দুই চোখ বেয়ে শ্রাবণ ধারা ঘড়িয়ে পড়ছে। সামান্য একটা কথাকে ধরে কেউ এভাবে মারে? জীবনে ফুলের টোকা পড়েনি গায়ে। আর আজকে? এতদিন বাড়ির সবাই বলেছে শ্রাবণের সমস্যা আছে। সোহা বিশ্বাস করেনি। একজন সুস্থ সবল মানুষ, বুদ্ধিমান, চতুর, ধূর্ত, এমন একজনের মানুষের কি সমস্যা থাকবে? কিন্তু আজকে সোহা বিশ্বাস করছে শ্রাবণ সত্যি সত্যি সমস্যা আছে। সমস্যা একটা কথা, এভাবে কারো ইগো হার্ট হয়? এত ইগো কেন এই ছেলের? আর একটু হলে তো জানেই মেরে ফেলছিল। সন্ধ্যার পর বাড়ির সবাই উপস্থিত হয় ড্রয়িং রুমে। শ্রাবণের দাদা, বাবা, মা, কাকা, কাকি, ছোট ভাই আর চাচাতো ভাই। সোহা দুপুরের পর আর রুম থেকে বের হয়নি। সোহার মা মিসেস সোয়া চৌধুরী কয়েকবার ডেকেছিল মেয়েকে। সোহা তবুও বের হয়নি রুম থেকে। ঘুমাচ্ছে ভেবে আর ডাকেনি। এখন বড়দের মধ্যে কথা হবে তাই আর ডাকেনি কেউ। শ্রাবণ দাদার পাশে বসে ফোনের স্ক্রিনে তাকিয়ে টাইপিং করতে ব্যস্ত। আশেপাশের সামনে কারো দিকে চোখ তুলে তাকাচ্ছে না। ওর ভাবসাব দেখে মনে হচ্ছে আশেপাশে কেউ নেই। শ্রাবণের বাবা মিস্টার শামীম রেজা চৌধুরী বড় ছেলের দিকে তাকিয়ে বললেন, শ্রাবণ। শ্রাবণ তাকায় না, কিছু বলেও না। তোমার পছন্দের কোনো মেয়ে থাকলে বলো। শ্রাবণ ঘাড় কাত করে বাবার দিকে তাকায়। ঠোঁটে তাচ্ছিলের হাসি ফুটিয়ে বলে, হঠাৎ আমার পছন্দ নিয়ে ভাবছেন কেন? তোমাকে বিয়ে করাতে চাই। বিড়বিড় করে বৃষ্টি ভাষা উচ্চারণ করে শ্রাবণ। ওর ঠোঁট নাড়ানো দেখে বুঝতে পেরে গেছেন কি বলেছে শ্রাবণ। পুনরায় ফোনের স্ক্রিনে তাকিয়ে বলে, আমার বিয়ে নিয়ে কাউকে ভাবতে হবে না। যার যারটা সে ভাবুক। পারলে আপনিও আরও কয়েকটা বিয়ে করে নিন।
তাও আমার বিয়ে নিয়ে ভাববেন না। ছেলের এমন কথায় বিব্রত বোধ করেন শামীম রেজা চৌধুরী। এই ছেলেকে আর কিছু বলতে চান না তিনি। তুমি যখন বিয়ে করতে চাইছো না, তখন আর আমাদের কি করার? আগামী সপ্তাহে স্পর্শের সাথে সোহার বিয়ে হবে। তো বাকি কথা শেষ করতে না দিয়ে বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বিরক্তি স্বরে বলে, এই চ্যাডের প্যাচাল শোনার জন্য আমাকে এখানে ডাকা হয়েছে? এই বালছালের কথা শোনার অত সময় নেই আমার। দুবদাব পা ফেলে সকলের মধ্যে থেকে বেরিয়ে যায় বাইরের দিকে। মেজাজটাই খারাপ করে দিল। ভেবেছিল কি না কি গুরুত্বপূর্ণ কথা বলবে। সারাদিন শুধু শুধু পড়ে রইল এখানে। একটা লাভ হয়েছে, ওই মেয়েকে জন্মের শিক্ষা দিতে পেরেছে। এই একটা কারণেই মেজাজ ঠান্ডা ছিল সারা বিকেল। বাইক নিয়ে সোজা আসে টিএসসির মোড়ে। ওর বন্ধুরা সবাই বসে আছে ওখানে। ফ্ল্যাটে ফিরবে রাতের খাবার খেয়ে। সকলের সাথে টুকটাক কথা বলার পর একটা সিগারেট খায়। ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছে রেগে আছে। কি হয়েছে জিজ্ঞেস করছে না কেউ। মাথা ঠান্ডা হোক তারপর জিজ্ঞেস করবে। বেশ অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। পরপর দুটো সিগারেট শেষ করেছে শ্রাবণ। হাসান নিজের হাতে থাকা সিগারেটটা শ্রাবণের হাতে দিয়ে বলে, ভাই একটা গান ধরতো। কয়েকদিন হয়ে গেছে তোর গান শুনি না, ভালো লাগছে না। সরাই বালের গিটার। ভাই একটা গান ধর, মেজাজ ঠিক হয়ে যাবে। তুই গা, সবাই জানে তোর কণ্ঠে জাদু আছে। তোর গান শুনলেই মন ভালো হয়ে যায়। শ্রাবণ হাসানের মুখের দিকে তাকিয়ে থাকে। আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? শুরু কর। শ্রাবণ আর কিছু না বলে গিটারের টুংটাং শব্দ তুলে গান গাইতে শুরু করে। আমি মাটির একখান ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। আরে সাদা কাপড় পইরা আমি গান গাইবো আকাশ ছুমি, ওপারেতে ঠোল পিটিয়ে আমার বিয়ের দাওয়াত দেব। আমি মাটির একখান ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো।